সরকার একটি শান্তিপূর্ণ সমাবেশকে বুদ্ধি দিয়ে মোকাবেলা না করে একটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে গেলেন। একটা ছোট্ট কোটা নিয়ে দেশটাকে রক্তপাত করে দিচ্ছি, আসল কাজটাই হলো না। মুক্তিযোদ্ধারা মনে করে না যে তাদের আগামী প্রজন্মের জন্য কোটা দেওয়া, এটাই তারা মনে করে না যে এটা তাদের জন্য সম্মানজনক। কোটা আন্দোলনটা শিশুদের, আমাদের বাচ্চাদের, আমাদের তরুণদের একটি আন্দোলন। এই আন্দোলনটা একান্তই একটি ইস্যু ভিত্তিক ক্ষুদ্র জায়গা থেকে বাচ্চারা তাদের অধিকার, তাদের অনিশ্চয়তা, তাদের ভবিষ্যতের ব্যাপারে তাদের ভেতরে যে অস্থিরতা, সেগুলোর কারণেই কিন্তু তারা এই কোটা আন্দোলনে নেমেছে। এখন এই আন্দোলনটিকে কতগুলো মারাত্মক ভুল পদক্ষেপের জন্য একটি জাতীয় সংকটে পরিণত করা হয়েছে। এখন যদি আমি বলি করা হয়েছে, তো আমাকে স্বীকার করতেই হবে, কারণ আমরা সকলে দেখেছি, টেলিভিশনের সামনে আমরা সবাই ছিলাম, এবং আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটে গেল। একটি অহিংস, একটি অত্যন্ত ক্ষুদ্র বিষয়ভিত্তিক একটি আন্দোলনের ওপরে একটি অযাচিত আক্রমণ এটাকে একটা জাতীয় পর্যায়ে সংকটে নিয়ে এলো। অর্থাৎ আমার মতে সরকারের যেটা করা দরকার ছিল এই শিশুদের কাছে স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমার এই কথাটা অনেকেই বোধ করেন, আমিও বোধ করি, এবং তাদের সাথে কথা বলা দরকার ছিল। কথা বলে এটাকে একটা মীমাংসার জায়গায় আনা উচিত ছিল। সরকার সেটা করেনি। এমনকি কষ্ট লাগে ভাবতে যে যেই এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকারও তো একজন নেতা আছেন, হ্যাঁ, আর কেউ যদি না আসেন সেই এলাকার নেতা তো দৌড়ে যাবে যে আমার এলাকার তরুণরা এত অস্থির কেন, এরা তো আমার তো গিয়ে দেখা উচিত। সেই কাজটিও তারা করেননি। তো এটা ছিল একটা ভুল। সহিংসতাটা কীভাবে ছড়িয়েছে আমরা সবাই জানি, কিন্তু সরকার একটি শান্তিপূর্ণ সমাবেশকে বুদ্ধি দিয়ে মোকাবেলা না করে একটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে গেলেন, এবং সেই জায়গাটায় সহিংসতাটা শুরু হলো। বিশ্ববিদ্যালয়গুলো বাচ্চাদের পাশে দাঁড়ালো না। এটা বাচ্চাদেরকে সাংঘাতিকভাবে একটা দুর্বল জায়গায় ফেলে দিল। এবং বাইরের থেকে আগত যারা দলীয় ছেলেরা আছে, সরকারি দলীয় ছেলেরা আছে, তারা যখন ক্যাম্পাসের ভিতরে, বাচ্চাদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে বলা হলো, ক্যাম্পাসের ভিতরে ফিরে গেল, সেখানে তারা প্রবেশ করে যখন আক্রমণ করলো এবং অনেক সহিংসতা ঘটে গেল, তখনও কিন্তু সেটা ছিল দ্বিতীয় সংকট, দ্বিতীয় ভুল। তো একদিক দিয়ে প্রশাসন এই বাচ্চাদের পাশে নেই, অন্যদিক দিয়ে সরকারও হাত গুটিয়ে ফেললো। তো এই বাচ্চাগুলো তো একটা জঙ্গলের মধ্যে পড়ে গেল। এখানে সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে। তো আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না। তার পরবর্তী সময়ে এই ভুলের রেশটা ধরে যে জায়গাটায় এখন পৌঁছেছে, সেই জায়গাটা ছিল অনেকগুলো ভুল সিদ্ধান্ত। এখন সেটা বলতে গেলে একটা ইতিহাসে যেতে হয়, কিন্তু কথাটা হলো এই যে এখন কি করা উচিত। আমি মনে করি সরকারের বাচ্চাদের দাবিটা যে কোর্টের মাধ্যমে একটা সুরাহার জায়গায় গেল, এটাও কিন্তু একটা প্রহসন। কারণ আমাদেরকে কোর্ট বুঝিয়ে দিয়েছে, জনগণকে বুঝিয়ে দিয়েছে এই বিষয় নিয়ে সরকারের কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এক্সিকিউটিভ পাওয়ার থেকেই এটা সমাধান করে দেওয়া যেত। দুটো জায়গায় সরকার পজিটিভ পদক্ষেপ নিলে এই সহিংসতাটা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই দুটো জায়গায় সে উপেক্ষা করে গেছে। তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো একেবারেই এই বাচ্চাদের সাথে সম্পৃক্তই নয়, এই বাচ্চাদের আন্দোলনের সাথেও সম্পৃক্ত নয়, কিছু নয়। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক, জাতীয় পর্যায়ে রাজনৈতিক একটা সহিংসতায় পরিণত হলো। আমি ওই ডিটেলে যেতে চাই না, আমি বাচ্চাদের বিষয়ে একটু থাকতে চাই। সেটা হলো যে আমি একজন নিজে, আপনারা হয়তো অনেকে আমাকে দেখেছেন, আমি মুক্তিগানে ছিলাম। আমি ওই কিশোরী মেয়েরা আমরা যখন মুক্তিযুদ্ধের সময় গান গাইতাম, তখন আমরা গান গাইতাম মুক্তিযুদ্ধের পক্ষে। এই সরকারের অনেক স্বীকৃতির মধ্যে আমাদের দলটাকে কিন্তু মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে, কণ্ঠযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। আমার বাবা, মা, ভাই, আমার প্রত্যেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িত। আমার ছোট ভাই 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। কথা কিন্তু সেটা নয়। কথা হলো মুক্তিযোদ্ধারা মনে করে না যে তাদের আগামী প্রজন্মের জন্য কোটা দেওয়া, এটাই তারা মনে করে না যে এটা তাদের জন্য সম্মানজনক। এটা তাদের জন্য সম্মানজনক নয়। সম্মানজনক কি হতে পারত যদি সরকার, যে যারা এসছে এবং গেছে এবং আছে, তারা যদি মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের
শিক্ষাটা নিশ্চিত করত দেশের শ্রেষ্ঠ স্কুলগুলোতে, যদি তাদের স্বাস্থ্যের জায়গাটা নিশ্চিত করত দেশের শ্রেষ্ঠ জায়গাগুলোতে, যদি এই বাচ্চাগুলোকে শিক্ষা স্বাস্থ্য তাদের গৃহায়নের ব্যবস্থা করত। আমরা জানি কটা রিক্সাওয়ালা মুক্তিযোদ্ধা এখনও পথে পথে বুড়ো হয়ে গেছে, রিক্সা ঠেলছে। আমরা জানি গ্রামে কতগুলো মুক্তিযোদ্ধা এখনও চিহ্নিত হয়নি। তাহলে এই মুক্তিযোদ্ধা কোটা কার জন্য? আমরা কিন্তু সফলভাবে মুক্তিযোদ্ধার সংখ্যাটাই এখন পর্যন্ত নির্ণয় করতে পারিনি। তাহলে সেখানে এত বড় একটা কোটা, বাচ্চাদের ভেতরে রাগের যৌক্তিকতা ছিল, আমাদের ভেতরেও ছিল। আমাদেরও মনে হয়েছে যে না, এটা আমার মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে। এবং তাহলে কি দাঁড়াচ্ছে? আমার সমাজ ব্যবস্থাটা এমন হওয়া উচিত ছিল যে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিটি কাজে সম্মান দিয়ে নিশ্চিত করা যে তারা দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পারছে এবং তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে সমাজে নিজেদেরকে দাঁড় করতে পেরেছে। একটা কোটা তো তাদেরকে সেটা দেবে না, একটা কোটা তাদেরকে কিন্তু সেটা দেবে না। আর আরেকটা প্রশ্ন যেটা আমার কাছে সবসময় মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের মুক্তিযোদ্ধার লিস্টটাই ভুল। আমি জানি যে 80,000 থেকে 1 লক্ষ মুক্তিযোদ্ধা, তো আমার 2.5-3 লক্ষ মুক্তিযোদ্ধা এর উপর থেকে। তো সরকারকে তো সেটা আগে ঠিক করতে হবে, এবং এই জিনিসটা ঠিক না করতে পারলে এই 5% নিয়ে কি করবে সরকার, সেটা জনগণকে ব্যাখ্যা করে বলতে হবে, জানাতে হবে যে আমি এই 5%টা এইভাবে ব্যবহার করব। 5% হয়তো বেশি নয়, কিন্তু আমি মনে করি এটাও বেশি। যদি আপনি এটাকে অপব্যবহার করেন তাহলে এটাও অনেক বেশি। তো আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়েছি, বাচ্চারা 5% মেনে নিয়েছে। বাচ্চারা যখন মেনে নিয়েছে আমরাও মেনে নিচ্ছি, কিন্তু নীতিগতভাবে এইটা কোনো পলিসি নয়। নীতিগতভাবে সরকারের একটা পলিসি করা উচিত যে আমরা প্রত্যেকটা মুক্তিযোদ্ধা সন্তানের স্বাস্থ্য, শিক্ষা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের মাথার উপরে ছাদ নিশ্চিত করব। এই মৌলিক কাজটাই তো হয়নি আজকে 53 বছরে। তাহলে কিসের সম্মান দেখাচ্ছি আমরা? একটা ছোট্ট কোটা নিয়ে দেশটাকে রক্তপাত করে দিচ্ছি, আসল কাজটাই হলো না।